আসসালাম জানাই আজকের খুব গুরুত্বপূর্ণ একটি লাইভ সেশনে। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে এই ক্লাসটি দেখছো, আশা করব তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে। বিশেষ করে যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়ে হলি ক্রস, নটরডাম এবং সেন্ট জোসেফ কলেজে ভর্তির জন্য আর একদিন পরই তোমাদের যে একটি যুদ্ধে অবতীর্ণ হতে হবে, সেখানে তোমাদের কিছু করণীয় এবং বিশেষ করে তোমরা এসএসসি উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের কোন কোন টপিকস গুলো নিয়ে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে সেটি একটু আমি আলোচনা করার চেষ্টা করব। তোমাদের যদি বলতে চাই, উচ্চতর গণিতে তোমাদের বীজগণিতের সেট ফাংশনের যে ম্যাথ রয়েছে, বিশেষ করে যে কোনো ফাংশনের আমরা কিভাবে ডোমেন নির্ণয় করব বা রেঞ্জ কিভাবে নির্ণয় করব, ফাংশনটি এক এক হবে কিনা বা অন টু ফাংশন হবে কিনা, এই বিষয়গুলো ছোট ছোট যে ম্যাথ রয়েছে এমসিকিউ টাইপের, এই ম্যাথগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার এই ক্লাসের মাধ্যমে কি উপকার পেতে পারি। অবশ্যই তোমরা কিছু উপকৃত হবে। তোমরা এসএসসিতে যখন উচ্চতর গণিত নিয়ে তোমরা বোর্ডের প্রশ্ন সমাধান করেছো, দেখবে যে কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আনসার হয়তো তোমরা সেভাবে দেওয়ার চেষ্টা করো নাই, বা উচ্চতর গণিতের বীজগণিতের দ্বিতীয় অধ্যায় বহুপদী রাশি যেখানে ছিল, কিছু উৎপাদক রয়েছে বা আংশিক ভগ্নাংশের যে 5টি নিয়ম রয়েছে, এই 5টি নিয়মের সমাধানগুলো তোমরা কিভাবে করবে, বা ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের আগে ভালো করে বুঝতে হবে। তোমরা যদি একটু দেখো, আমার যতটুকু আইডিয়া, হলি ক্রস বা নটর ড্যাম বা সেন্ট জোসেফ কলেজে ভর্তির জন্য উচ্চতর গণিত বইটিতে তোমরা যদি বলতে চাই, বীজগণিতের যে অনুশীলনীগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা একটু যদি দেখো। বীজগণিতে তোমরা 1.1 এই অনুশীলনীতে দেখবে 21 এবং 22 নম্বর যে গাণিতিক প্রবলেম রয়েছে, কোন একটি সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। এখান থেকে তোমরা কিভাবে সংখ্যা রেখার মাধ্যমে ব্যবধি কিভাবে তৈরি করবে সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি ভালো করে একটু দেখো, এরপরে তোমরা 1.1-এ খুব ভালো করে যদি উপলব্ধি করো, সমতুল সেট বা তোমরা যে কোনো সেট নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি, এই সূত্রের মাধ্যমে তোমরা সম্ভাবনার কিছু ম্যাথ, এই ম্যাথগুলো তোমরা পারবে। তাছাড়া দেখো 1.2-এ, এই 1.2 খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমরা কোন একটি ফাংশনের ডোমেন, রেঞ্জ, ফাংশনটা এক এক কিনা, এবং 30 পেজের কিছু ম্যাথ রয়েছে লাস্টের গ্রাফের সাথে তোমরা কিভাবে সমাধান করবা, বা 32 নম্বর যে উদাহরণটি রয়েছে, উদাহরণটি দেখলে তোমরা বুঝতে পারবা যে 32 নম্বর উদাহরণের বিপরীত ফাংশনের গ্রাফ তোমরা কিভাবে নির্ণয় করবা। এরপরে যদি দেখো, দ্বিতীয় অধ্যায়ে তোমরা যদি এমন থাকে যে a কিউব প্লাস 1/a কিউব একটি বহুপদী রাশি, এটি কি আমরা পলিনোমিয়াল অফ a দ্বারা প্রকাশ করতে পারবো? নিঃসন্দেহে না। আমরা কোন একটি বহুপদী রাশি p অফ x কে তখনই আমরা লিখতে পারবো, দেখো x কিউব, অর্থাৎ মাত্রাগুলো আমাদের ধনাত্মক আকারে থাকবে বা পূর্ণ সংখ্যা থাকবে। কখন আমরা এই মাত্রাকে এইভাবে লিখতে পারবো না। এটিকে আমরা যদি লিখতে চাই, মনে করে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস দেখো x কিউব হবে। অর্থাৎ আমাদের বহুপদী রাশিতে পলিনোমিয়াল অফ x এ তোমরা অলওয়েজ মনে রাখবে যে আমাদের বহুপদী রাশি হতে হলে x চলক বা y চলক যে বহুপদী রাশি থাকবে, মাত্রা অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ মাত্রাগুলো আসতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, আমাদের যে কোনো চলকের মাত্রা, বা আমাদের চলকের মাত্রা 9 হতে পারে, কিন্তু এরকম নেগেটিভ আকারে কোনো মাত্রা থাকবে না। এটি কিন্তু তোমরা ভালোভাবে একটু খেয়াল করবে। তাছাড়াও
তোমাদের যদি একটু বলি যে দ্বিতীয় অধ্যায়ে ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য খুব ইম্পর্টেন্ট তোমাদের দুইটি টপিকস। কখন ভাগশেষ উপপাদ্যের ব্যাপারে তোমরা পি অফ এক্স বা পি অফ 2 সমান 0 হবে, বা ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে পি অফ 2 বা পি অফ 3 মান এর মানটি আমাদের যে ভাগশেষ হবে সেটি কিন্তু তোমরা একটু বারবার প্র্যাকটিস করবে, দেখবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরে তোমরা যদি একটু দেখো যে বীজগণিত নিয়ে যেহেতু আলোচনা করছি, 3, 4 আমরা জ্যামিতি অংশ পাবো। এখানে যদি একটু বলতে চাই, একটু দেখো তৃতীয় অধ্যায় আমাদের এখানে 1 থেকে 5 পর্যন্ত, এই 5টি উপপাদ্যের মধ্যে তোমরা বিশেষ করে 3, 4, 5 স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের যে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি তোমরা পেয়ে থাকবে। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে যে কোনো একটি বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের সমান। অর্থাৎ মেন উপপাদ্য 3, 4 এই দুইটি মিলে কিন্তু উপপাদ্য তোমরা 5 পেয়ে থাকবে। এবং উপপাদ্য 5 অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখানে আমাদের ত্রিভুজটি যদি সমবাহু ত্রিভুজ হয়, বা ত্রিভুজটি যদি আমাদের সমবাহু ত্রিভুজ হয় বা বিষমবাহু ত্রিভুজ হলে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু একটি বিষয় কিন্তু জেনে নিবে যে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের ক্ষেত্রে অবশ্যই যে শর্ত রয়েছে, ত্রিভুজের 3টি বাহুর বর্গের উপর অঙ্কিত 3টি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 3 গুণ এর মধ্যমান ত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 4 গুণের সমান হবে। এই ব্যাপারটি তোমরা কিন্তু ভালোভাবে দেখবে। একটু দেখে নি তোমরা এই মুহূর্তে কে কে আসো। তোমরা যদি মনে করো এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আব্দুল কুদ্দুস, আপনি এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জ্যামিতিতে তাহলে এই তৃতীয় অধ্যায়ে বিন্দুর লম্ব বিক্ষেপ বা রেখাংশের লম্ব বিক্ষেপ বা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে তোমরা যে পেয়ে থাকো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, 3টি বাহুকে আমরা a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার দিয়ে যে প্রকাশ করি, এবং মধ্যমাত্রাকে আমরা d দ্বারা এবং e দ্বারা এবং f দ্বারা যে আমরা প্রকাশ করে থাকি, এই শর্তটা খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। সেই ক্ষেত্রে তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান খুব শর্টলি 4/3 ইনটু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। এর অর্থ হচ্ছে তোমাদের যদি এমন হয় যে কোন একটি ত্রিভুজে 3টি মধ্যমান দৈর্ঘ্যের পরিমাপটা তোমাদের জানা আছে, সেই ক্ষেত্রে বাহুত্রয়ের বর্গের সমষ্টি নির্ণয় করতে পারবে, বা উপরের কন্ডিশন থেকে তুমি লিখতে পারবে যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমরা মধ্যমাত্রায়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কিভাবে নির্ণয় করবে। সেই ক্ষেত্রে দেখো সমাধান যদি করি 4 বামে অর্থাৎ 4 ইন্টু d স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস f স্কয়ার যদি বামে রাখি, তাহলে 3/4 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা এই বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক এটি আমরা ব্যবহার করতে পারবো। আর ত্রিভুজটি যদি আমাদের সমবাহু ত্রিভুজ হয়, যদি হয় যে ত্রিভুজটি আমাদের সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। সমবাহু ত্রিভুজের আমরা যে মধ্যমাত্রাও কিন্তু পরস্পর সমান। তোমাদের যদি বলতে চাই এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো, তোমাদের অনেক বন্ধু এই ক্লাসটি দেখার সুযোগ পাবে। একজন কমেন্টস করেছো আব্দুল কুদ্দুস, খুব সম্ভবত রংপুর থেকে তুমি সংযুক্ত হয়েছো, অনেকদিন পর তোমাকে দেখতে পাচ্ছি। তো ত্রিভুজটি যদি সমবাহু ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে বাহু এবং মধ্যমার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটি আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটি বাহু দৈর্ঘ্যকে আমরা a দ্বারা প্রকাশ করতে পারি, বা b ধরলে 3টি বাহু দৈর্ঘ্য আমাদের b হবে বা c হবে। সেই ক্ষেত্রে মধ্যমা 3টিও কিন্তু পরস্পর সমান হবে। ত্রিভুজের সমবাহু ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য যেমন পরস্পর সমান, মধ্যমা 3টি আমাদের পরস্পর সমান হবে। অর্থাৎ
আমরা যদি সমবাহু ত্রিভুজের কথা আমরা একটু চিন্তা করি, তাহলে সমবাহু ত্রিভুজ নিয়ে আমাদের যদি প্রশ্নটি আসে, তাহলে আমরা প্রত্যেকটি মধ্যমাকে ডি এর মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, তাহলে ই আর বি তো একই কথা, এফ এবং ডি একই কথা। আবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ একক দ্বারা ধরি, তাহলে আমাদের বি মানও আমাদের এ হবে, সি এর মানও দেখো আমাদের এ হবে। অর্থাৎ এই সম্পর্কটিকে আমরা সুন্দরভাবে লিখতে পারি 3d স্কয়ার সমান দেখো 3/4, এটি আমাদের 3a স্কয়ার হয়ে যাবে। আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা d স্কয়ার বাদ দিই, তাহলে আমরা পাবো দেখো 3/4a স্কয়ার। অর্থাৎ জেনারেল ম্যাথে তোমরা যদি একটু দেখো, জেনারেল ম্যাথে যে পরিমিতিতে ত্রিভুজ সংক্রান্ত সমবাহু ত্রিভুজে আমরা উচ্চতার কি পাই, সমবাহু ত্রিভুজে দেখো উচ্চতা আমরা লিখতে পারবো 3/4a স্কয়ার, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো √3/2 ইন্টু দেখো a। অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে যদি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে মধ্যমান যে কোনো মধ্যমান দৈর্ঘ্য সমান আমরা পাবো দেখো √3/2 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য। এটিকে যদি তোমরা এবার চেঞ্জ করে লিখতে চাও, যে আমরা এটাকে বাম পক্ষে রাখতে চাই, এখান থেকে যদি আমি আসতে চাই একটু দেখো, তাহলে a স্কয়ার প্লাস দেখো a স্কয়ার প্লাস আমরা a স্কয়ার লিখতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের 4/3 থাকছে। অর্থাৎ আমরা যদি ই কে ডি এর মাধ্যমে প্রকাশ করতে চাই, এফ কেও যদি ডি এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি পেতে পারি দেখো, এখানে 3a স্কয়ার সমান আমরা লিখতে পারবো দেখো 4/3, এখানে লিখতে পারবো 3d স্কয়ার। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি 3 বাদ দিই, তাহলে আমরা পাবো দেখো 4/3 আমরা d স্কয়ার পাবো। শুধু যদি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে চাই, যদি আমাদের মধ্যমার দৈর্ঘ্যটি আমাদের দেয়া থাকে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব সেটি দেখো একটু আলোচনা করছি। তাহলে a সমান আমরা লিখতে পারবো 2/√3 ইন্টু আমাদের একটি মধ্যমান দৈর্ঘ্য। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি একটি মধ্যমার মান দেয়া থাকে, তাহলে আমরা বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 2/√3 ইন্টু একটি মধ্যমা। যদি সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য দেয়া থাকে, তাহলে আমরা মধ্যমান মান পাবো দেখো √3/2 a স্কয়ার। এই সূত্র ব্যবহার করে কিন্তু সুন্দরভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার মেজর চাচি এমএসটি তাসলিমা খাতুন আইডি থেকে আপনি সংযুক্ত হয়েছেন। আপনি কেমন আছেন? আশা করি আপনি অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে। দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা অলওয়েজ আপনাদের জন্য দোয়া করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই এত রাত্রে আপনি ক্লাসটিতে সংযুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো আছেন, পরিবারের সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। যাই হোক, আমরা এই যে তৃতীয় অধ্যায়ে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে যে সম্পর্ক অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে আমরা কোন একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য বা একটি মধ্যমার দৈর্ঘ্য যদি দেয়া থাকে, তাহলে আমরা মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো বা বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। ওভারঅল ত্রিভুজটি যদি সমদ্বিবাহু হয় বা আমাদের ত্রিভুজটি যদি বিষমবাহু হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেসিক যে সূত্রটি রয়েছে, এই সূত্রটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বাহুর ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টির আমাদের 3 গুণ হবে, এর মধ্যমাত্রার উপর অঙ্কিত বাহুর ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি 4 গুণের সমান। অর্থাৎ এই শর্তের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে তোমরা যারা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তাদেরকে বলবো যে উচ্চতর গণিতের 1.2 বা এখানে দ্বিতীয় অধ্যায়, এরপরে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমরা যদি বলি যে উপপাদ্য 1 থেকে 5, এর মধ্যে 5 নম্বর উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু ভালো করে মনে রাখবে। এবং ত্রিভুজটি যদি সমকোণী ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে একটি সূত্র আছে। তাছাড়াও এখান থেকে তোমরা যেটি বলবো 6, 7, 8, 9 এই তিনটি উপপাদ্য জেনারেল ম্যাথের আমাদের অনুপাত, সমানুপাত, সদৃশ্যতা থেকেই কিন্তু আমাদের এই তিনটি, অর্থাৎ এই 4টি উপপাদ্য রয়েছে। এই 4টি উপপাদ্যের বেসিক বিষয়টি কিন্তু ক্লিয়ারলি তোমাদের জানতে হবে, তোমাদের মনে রাখতে হবে যে জ্যামিতিতে তোমরা যে যত ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবে, তোমরা ততই সুন্দরভাবে পরীক্ষার হলে কিন্তু আনসার করতে পারবে। আমি জানি যে তোমরা
অনেক কষ্ট করছো, বিশেষ করে হলিক্রসে যে সকল মেয়েরা পড়াশোনার জন্য এসএসসি পরীক্ষা দিয়ে এখন পর্যন্ত তোমরা এই কলেজে ভর্তি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বাংলা, ইংরেজি, বিশেষ করে 2 ম্যাথ নিয়ে তোমরা বারবার প্র্যাকটিস করছো। এর মধ্যে হায়ার ম্যাথের ম্যাথগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদের সামনে হায়ার ম্যাথের এই জ্যামিতি নিয়ে একটু আলোচনায় আছি। তাহলে এই যে 6, 7, 8, 9 এই 3টি উপপাদ্য তোমরা কিন্তু কোন পরীক্ষাতে ভালোভাবে প্র্যাকটিস করো না। এখানে 4টি উপপাদ্য, এই 4টি উপপাদ্য থেকে এমসিকিউ আসবে। 2টি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে এদের অনুরূপ বাহুগুলো আমাদের সমানুপাতিক হবে। উল্টা ভাবে 2টি ত্রিভুজ যদি বাহুগুলো আমাদের সমানুপাত হয় তাহলে ত্রিভুজ 2টি সদৃশকোণী হবে। বা 2টি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত হবে যে কোনো অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের অনুপাতের সমান। অর্থাৎ জেনারেল ম্যাথের 14 অধ্যায়ে তোমরা অনুপাত, সমানুপাত এবং প্রতিসমতা থেকে তোমরা খুব ভালো করে এমসিকিউ টাইপের প্রশ্ন করবে বা পড়বে। এখান থেকে এই 4টি উপপাদ্য তোমরা কিন্তু কভার করতে পারবে। অর্থাৎ জেনারেল ম্যাথের উপপাদ্য তোমরা দেখবে যে 28, 29, 30, 31 অর্থাৎ 35 পর্যন্ত তোমাদের যে উপপাদ্য রয়েছে, যেটি যদি একটু আমি তোমাদের দেখাতে চাই যে কোন কোন উপপাদ্যগুলো আসলে তোমরা একটু পড়বে। তোমাদের একটু সামনে যদি দেখায় তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে আমি আশা করি। এই যে এখানে আছে তোমরা দেখো জেনারেল ম্যাথে তোমাদের এই পেজগুলো ভালো করে একটু দেখার চেষ্টা করো। অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, এখানে অনুপাত সমানুপাতের ধর্ম আছে, এখানে উপপাদ্য সমূহ সুন্দরভাবে আছে। উপপাদ্যগুলো যদি একটু দেখো আরো তোমাদের অনেক সুবিধা হবে, অনেক উপকারে আসবে তোমরা যদি খুব ভালো করে পড়ো। এরপরে তোমরা উপপাদ্য দেখো 10, 11 এবং 12 এই 3টি উপপাদ্যের মধ্যে 10 নম্বর উপপাদ্য যে ত্রিভুজের পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। এখান থেকে যে কন্ডিশন আছে ত্রিভুজের পরিকেন্দ্র কাকে বলে, কোন একটি ত্রিভুজের এট এ টাইমে আমরা যদি পরিকেন্দ্র নির্ণয় করি, ত্রিভুজটি যদি লম্ব বিন্দু পাই এবং ভর কেন্দ্র যদি পেয়ে থাকে তাহলে লম্ব বিন্দু, ভর কেন্দ্র এবং পরিকেন্দ্র একই সরলরেখা অবস্থান করবে, অর্থাৎ এটি একটি সমরেখ হবে। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো ত্রিভুজের 3টি মধ্যমা পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যে কোনো ত্রিভুজে তুমি যদি মধ্যমা 3টি অঙ্কন করো, সে আমি এখানে তোমাদের সামনে ABC একটি ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজে দেখো এখানে AD একটি মধ্যমা, B একটি মধ্যমা, CF একটি মধ্যমা। তাহলে মধ্যমা ত্রয় দেখো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করছে এবং মধ্যমা তিনটি অবশ্যই একটি বিন্দুতে ছেদ করবে। তোমরা ইন্টারের ম্যাথ অলরেডি অনেক শিক্ষার্থীরা প্র্যাকটিস করেছো, ভর কেন্দ্র ব্যাপারটি পাবে। ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে আমরা কিন্তু ভর কেন্দ্র বলে থাকি। আর এই ভর কেন্দ্রের ব্যাপারটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ভর কেন্দ্রের ক্ষেত্রে এই জি বিন্দুটি দেখো ভর কেন্দ্র, সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে দেখো AG is to আমরা যদি বলি GD সমান অবশ্যই 2:1 হবে। বা আমরা এখানে যদি বলি BG, এখানে দেখো খুব ভালো করে যদি দেখো BG is to দেখো GE, এটাও আমাদের 2:1 হবে। বা আমরা যদি CG is to দেখো GF বলতে চাই, এখানেও কিন্তু আমাদের দেখো 2:1 হবে। অর্থাৎ অনুপাত সমানুপাতের ব্যাপারটি চলে আসবে। তোমরা জেনারেল ম্যাথের 11 অধ্যায়ে অনুপাত সমানুপাত নিয়ে বীজগণিতের যে ম্যাথ রয়েছে, এখানে অনুপাতের ধর্ম রয়েছে, একান্তর কোণ রয়েছে, বিপরীত কোণ রয়েছে, শুধু যোজন, শুধু বিয়োজন বা অনুপাতের একটি ব্যতিক্রম ধর্মী তোমাদের শর্ত রয়েছে যে A:B সমান, যদি আমাদের B:A হয় তাহলে আমরা A সমান আমরা B লিখতে পারবো। অর্থাৎ এই কন্ডিশনটা কিভাবে আসবে এটি কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। এই মুহূর্তে তোমরা অনেক শিক্ষার্থীরা হয়তো মনে করতে পারো যে এই ক্লাসটি তোমাদের জন্য কতটুকু গুরুত্ব বা লেস ইম্পর্টেন্ট, সেটি ব্যাপার না। ম্যাথের ক্ষেত্রে অ্যাকচুয়ালি উচ্চতর গণিতের জ্যামিতির যে বিষয়টি রয়েছে এটি কিন্তু যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট এবং যথেষ্ট পরিমাণ গুরুত্ব, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি একটু দেখো
যে এই যে উপপাদ্য 10, 11, 12, এখানে 11 নম্বর উপপাদ্যটি রয়েছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য, যে কোন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে এই যে বিন্দুতে সমকোণে ছেদ করবে ওই ছেদ বিন্দু থেকে বিপরীত বাহুর আমরা যদি মধ্যবিন্দু অর্থাৎ বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে ওই লম্ব থেকে আমরা তার বিপরীত দিকে যদি বর্ধিত করি, তাহলে আরেকটি বাহুকে সমান 2 ভাগে ভাগ করবে। এটি ব্রহ্মগুপ্তের উপপাদ্য। তাছাড়া তোমরা জানো টলেমির উপপাদ্য, যে বৃত্তে অন্তর্লিখিত কোন একটি চতুর্ভুজের 2টি কর্ণদ্বয় দ্বারা যে ক্ষেত্রফল আয়তক্ষেত্র হবে, তা হবে এই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ তোমাদের উপপাদ্য 10, 11, 12 এখানকার যে বেসিক বিষয়গুলো তোমাদের সুন্দরভাবে জানতে হবে। তাছাড়া তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার নববিন্দু বৃত্তের কথা কেন বলছে না, অর্থাৎ এট এ টাইমে আমরা কোন একটি ত্রিভুজের যদি নববিন্দু বৃত্ত পেতে চাই, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ওই ত্রিভুজের পরিব্যাসার্ধের কিন্তু অর্ধেক হবে। তোমাদের ভর কেন্দ্র কাকে বলে, লম্ববিন্দু কাকে বলে, পরিকেন্দ্র কাকে বলে, এই ব্যাপারগুলো কিন্তু বারবার তোমাদের জানতে হবে। বিশেষ করে যদি তোমরা জ্যামিতির অংশ দেখো, তাহলে আমি তোমাদের উচ্চতর গণিতে বীজগণিত 1.1, 1.2 দ্বিতীয় অধ্যায়, এরপরে তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। তারপরে চতুর্থ অধ্যায় যেটি রয়েছে, তোমরা অনেক শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় সম্পাদ্য ভালোভাবে প্র্যাকটিস করো নাই। এখানে মোট 8টি সম্পাদ্য রয়েছে, 1 থেকে 4 পর্যন্ত যে সম্পাদ্যগুলো রয়েছে চতুর্থ অধ্যায়, এটি মূলত ত্রিভুজ সংক্রান্ত, মধ্যমা সংক্রান্ত, শিরোকোণ সংক্রান্ত, বা এখানে তোমরা ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জেনারেল ম্যাথে দেখে থাকবে যে কোন একটি ত্রিভুজের ভূমিসরণের একটি সূক্ষ্ম কোণ অপর দুই বাহুর অন্তর দিয়ে আছে বা অপর দুই বাহুর সমষ্টি দিয়ে আছে, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে ত্রিভুজ আঁকবে, জেনারেল ম্যাথে কয়েকটি পদ্ধতি দিয়ে আছে। এটি কিন্তু ভালোভাবে তোমরা যদি দেখো তোমাদের অনেক উপকারে আসবে, আমাদেরও বিশ্বাস। আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা এই ক্লাসটিতে কে কে আসো। আমি একটু সময় নিয়ে নিলাম তোমরা যারা এই মুহূর্তে এই ক্লাসটিতে আসো তাদের জন্য। তাহলে আমরা এখানে 10 নম্বর উপপাদ্য পরিকেন্দ্র, ভর কেন্দ্র, লম্ববিন্দু, 11 নম্বর উপপাদ্য ব্রহ্মগুপ্তের উপপাদ্য, 12 নম্বর উপপাদ্য টলেমির উপপাদ্য, ওকে, এগুলো আমাদের জানতে হবে। তাছাড়া চতুর্থ অধ্যায়ে আমাদের বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য রয়েছে 5 থেকে 8। এখান থেকে তোমাদের মনে রাখতে হবে কোন একটি ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব, কোন একটি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র রয়েছে। তাছাড়া কোন একটি ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করলে বহির্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র রয়েছে। অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। হলিক্রস বা সেন্ট জোসেফ বা নটরডেম কলেজের শিক্ষার্থীরা যারা মানে ভর্তি হবে, সে সকল শিক্ষার্থীদের জন্য তোমাদের আমি অনুরোধ করব, কারণ এই টাইপের ক্লাসগুলো তোমরা অনেকেই হয়তো প্র্যাকটিস করো নাই, তোমাদের এটি মনেই রাখতে হবে যে জ্যামিতিতে যে যত সুন্দরভাবে মুভ করতে পারবে তারাই কিন্তু গেইন করবে। তোমরা এরপরে যদি পঞ্চম অধ্যায়ে আসতে চাও, তাহলে দেখো পঞ্চম অধ্যায়ে এখানে মূলত আছে 5.1 থেকে 5.7 পর্যন্ত যে অনুশীলন রয়েছে। এর মধ্যে 5.1 এই অনুশীলনটা কিন্তু একদম বেসিক একটি অনুশীলনী। তোমাদের ইতিপূর্বে আমি এই চ্যানেলে তৌহিদ একাডেমিতে আমি তোমাদের এই ক্লাসটি আপলোড করেছি, যে ax² + bx + c একটি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এখানে অবশ্যই a ≠ 0 হবে এবং a, b, c আমাদের যে কোনো রিয়েল নাম্বার হবে বা বাস্তব সংখ্যা হবে, এটা মনে রাখতে হবে। এখান থেকে আমরা সমীকরণের বীজ পেয়েছি -b
প্লাস মাইনাস হোল রুট ওভার দেখো বি স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। এখান থেকে আমরা এই যে বি স্কয়ার মাইনাস 4ac এটিকে আমরা কিন্তু বলেছি নিশ্চায়ক বা আমরা ডিসক্রিমিনেট বা পৃথক বলবো। এই মানের উপর ডিপেন্ড করে আমাদের চারটা কন্ডিশন হবে যে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং যদি পূর্ণ বর্গ সংখ্যা হয়, পূর্ণ বর্গ সংখ্যা যদি হয় সেই ক্ষেত্রে আমাদের এইটা মান পূর্ণ বর্গ সংখ্যা মানে কি, এই রুটের মধ্যে আমাদের 1 থাকতে পারে, 4 থাকতে পারে, 9 থাকতে পারে, 16 থাকতে পারে, 25 থাকতে পারে। পূর্ণ বর্গ সংখ্যা থাকলে অবশ্যই আমাদের মূলগুলো কি হয় বলতো, সংখ্যা হলে আমরা মূলগুলো পাবো বাস্তব মূলদ্বয় হবে আমাদের, গুলো বলতে এখানে দুইটা মূলদ্বয় হবে, হলে মূলদ্বয় আমরা পাবো বাস্তব, তারপর আমরা মূলদ পাবো ও অসমান পাবো। যদি এই নিশ্চয়কের মান আমাদের এই নিশ্চয়কের মান 1 বা 4 বা 9 বা 25 বা 121 যেটি হোক না কেন এটার আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো, সুতরাং এটা আমাদের মূলদ হয়ে যাবে। এখান থেকে খ নম্বর যে শর্ত ছিল বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ না হলে, অর্থাৎ পূর্ণবর্গ না হলে মূলদ্বয় আমাদের বাস্তব হবে, অর্থাৎ পূর্ণবর্গ না হলে বি স্কয়ার মাইনাস 4ac এর মান হতে পারে 2, হতে পারে 5, হতে পারে 10, অর্থাৎ অমূলদ সংখ্যা হবে। আমরা যদি এই বি স্কয়ার মাইনাস 4ac এর মান 2 পাই অথবা এখানে 3 পেলাম বা এখানে 10 পেলাম, বি স্কয়ার মাইনাস 4ac এর মান এইটা হবে কিন্তু তখন অমূলদ হবে। এই ক্ষেত্রে আমরা পাবো দেখো এটাকে আমরা অমূলদ বলবো এবং অসমান হবে মূল দুটি। তাছাড়া গণম যে প্রশ্ন গণম যে শর্তটি রয়েছে যদি বি স্কয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এমন আকারে আমাদের সমীকরণ থাকতে পারে যেটি তোমরা একেবারে লিখতে পারো x মাইনাস 2 হোল স্কয়ার। আমরা সেই ক্ষেত্রে পাবো দেখো x এর মান আমরা দুইটি পাবো, অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে আমরা দুইটি বাস্তব মূল পাবো এবং পরস্পর আমরা সমান দুইটি মূল পাবো। এরপরে যেটি আসবে দেখো ঘ, যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে আমাদের ছোট হয়, অর্থাৎ আমাদের এই রুটের মধ্যে যে মান পাবো, হয়তোবা বি স্কয়ার মাইনাস 4ac এর মান আমরা 3 পেয়েছি বা বি স্কয়ার মাইনাস ac এর মান আমরা 5 পেয়েছি মাইনাস, অর্থাৎ 0 থেকে যদি ছোট হয়, এটি ইন্টারমিডিয়েট অলরেডি তোমরা প্র্যাকটিস করেছো, মূলদ্বয় হবে কাল্পনিক বা জটিল। আমরা এসএসসি লেভেলে এই 5.1 এ যে চারটি মূলের প্রকৃতি এবং ধরন রয়েছে, এই মূলের প্রকৃতি এবং ধরন থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বলতে পারবো যে মূল আমাদের 4 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে মূলদ্বয় হবে জটিল হবে, কাল্পনিক হবে, আমাদের বাস্তব মূল এখানে আমরা পাবো না। তোমাদের বলবো যে তোমরা অলওয়েজ মনে রাখবে যে 5.1 থেকে 5.7 পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো যদি বারবার প্র্যাকটিস করো তাহলে এই যে 5.1 এ আমাদের মূলের প্রকৃতি এবং ধরন, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac এর মান আমাদের 4 ধরনের মান আসতে পারে। আমাদের পূর্ণবর্গ থাকলে আমাদের মূলদ্বয় হবে বাস্তব, মূলদ এবং অসমান। যদি রুট আকারে থাকে অর্থাৎ রুট 5, 7 অমূলদ হবে, মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে। আর বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি আমাদের 0 হয়, যেমন তোমাদের মেইন বইয়ে বারবার প্র্যাকটিস করেছো যে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু যদি 0 হয়, অবশ্যই আমাদের মূল দুটি পরস্পর সমান হবে এবং বাস্তব। আর বলে দিয়েছে 4 নম্বর কন্ডিশনে এত হলে আমরা বলবো মূলদ্বয় আমরা জটিলই বলবো বা কোনো বাস্তব মূল পাবো না, মূলদ্বয় জটিল হবে। এটি অবশ্যই ইন্টারে যে তোমরা বারবার প্র্যাকটিস করলে বুঝতে পারবে। তোমাদের বলবো যে সুন্দরভাবে যদি প্র্যাকটিস করো অনেক ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ আপনার স্কুলের। আচ্ছা স্যার, আমি এসএসজিসিয়ান রোজ, খুব সম্ভবত রোজ বলতে 10ম শ্রেণী রোজ কিনা আমি জানি না, এই মুহূর্তে ক্লাসে সংযুক্ত হয়েছে আপনার স্কুলে। স্যার আমি এসএসজিসিয়ান ওকে দেখতে পাচ্ছি, খুব সম্ভবত জাইমাই ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো 5.1 অনুশীলনীতে ax² + bx + c সমীকরণের সাথে কম্পেয়ার করে
আমাদের যে টাইপের ম্যাথ রয়েছে এই ম্যাথগুলো খুব সুন্দরভাবে আমরা মূলের প্রকৃতি এবং ধরনগুলো বারবার আমরা জেনে যাব। এরপর 5.2 অনুশীলনী রুট আকারে যে সমীকরণগুলো থাকবে অবশ্যই আমাদের এই ক্ষেত্রে আমাদের শুদ্ধি পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট 5.2 অনুশীলনীতে। তাছাড়া 5.7 অনুশীলনী লাস্ট অফ অল যে অনুশীলনীটি রয়েছে এখানে তোমাদের মনে রাখতে হবে যে সামারি মূলক আমাদের অধ্যায় 5.7 মূলতই তোমরা প্র্যাকটিক্যালি করে এসেছো যে দ্বিঘাত সমীকরণের আমরা গ্রাফ কিভাবে করব, সেই ক্ষেত্রে আমাদের যে গ্রাফের বিন্দুগুলো কিভাবে নির্ণয় করব, বা তোমরা জানো ax² + bx + c সমীকরণের গ্রাফ অ্যাকচুয়ালি বক্ররেখা, এটি সরলরেখা না। বা ওখানে 5.7 অনুশীলনীতে তোমরা দেখবা 1 থেকে খুব সম্ভবত 7 পর্যন্ত যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে। আর 5.2 অনুশীলনীতে তোমাদের যে টাইপের ম্যাথ গুলো তোমরা পেতে পারো বর্গমূল আকারে হয়তো থাকলো, যেমন তোমাদের আমি যদি 5.2 রুটের মধ্যে যে সংখ্যাগুলো দিয়ে সমাধান করবে এই টাইপের ম্যাথগুলো আমি তোমাদের কিভাবে বলতে পারি, মনে করি x + 1 হোল রুট ওভার প্লাস 3 সমান আমরা পেয়ে গেলাম দেখো 1। এই আকারের সমীকরণের সমাধান করার ক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত আকারে কি হতে পারে, তাহলে আমরা আনসারটা সেটি দেখিনি। তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 মাইনাস দেখো 3 অর x + 1 সমান দেখো -2 হোল স্কয়ার, আমরা বর্গ করে দিলাম, তাহলে x সমান দেখো এখানে হয়ে যাবে 3 হলো। ওকে, তাহলে x এর মান আমরা 3 পেলাম। এখন তুমি কি আনসার 3 লিখবে পরীক্ষার হলে? যদি এমন কোনো মূলের রুট আকারে যদি কোনো মূল আসে সেই ক্ষেত্রে তুমি সমীকরণ সমাধান কিভাবে করবে সেটি কিন্তু একটু ভাবার বিষয়। তাহলে দেখো এখানে x এর মান 3 আসছে, আমি খুব শর্টলি ম্যাথটি করেছি। তাহলে 3 যদি আমি এই সমীকরণে বাম পক্ষে বসাই তাহলে দেখো 3 + 1 = 4, 4 এর বর্গমূল লেফট হ্যান্ড সাইডে কিন্তু খুব সহজে আমরা 2 লিখব, আর লেফট হ্যান্ড সাইডে 2 প্লাস আমরা 3 পাচ্ছি সমান দেখো 5। এটি কখনো রাইট হ্যান্ড সাইডের সমান না, তাহলে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে না, সুতরাং এখানে সমাধান সেট তোমাদের হয় সেকেন্ড ব্র্যাকেট আসতে পারে বা অরই আসতে পারে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া 5.3 অনুশীলনী সূচকের ম্যাথ, এখানে কিছু কাজ আছে যে 64 এর আমরা ভিত্তি আকারে কি আকারে পেতে পারি, যেমন 32 এর আমরা বলতে পারি 32 এর সূচক কত হতে পারে 2 ভিত্তি আকারে। তাহলে এটি তোমরা জানো যে 2 টু দ্য আমরা 5 লিখতে পারি। হতে পারে যে ভিত্তির উপর কি কন্ডিশন এর তার x, যেখানে বলতে পারি এর মান এর উপর কি শর্ত হতে পারে, a সমান মাস্ট বি আমাদের 1 হবে না এবং a অবশ্যই 0 থেকে আমাদের বড় হবে সূচকের ক্ষেত্রে, এবং x আমাদের যে সূচক x এর মান যে কোনো আমাদের রিয়েল নাম্বার হতে পারে, এটি নিয়ে কোনো ডাউট নেই। তোমাদের 5.3 অনুশীলনীতে সূচকের ছোট ছোট ম্যাথগুলো বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে ম্যাথগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের না বললেই না, তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারে এই ধরনের ম্যাথগুলো হয়তো সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো। আমি অনেক রাত করেই এই লাইভ সেশনে তোমাদের সাথে সংযুক্ত হয়েছি, আশা করব তোমরা এই ক্লাসগুলো ভালো করে একটু দেখলে, যারা সেন্ট জোসেফ বা নটরডেমে অ্যাডমিশন দিচ্ছ বা তোমরা যারা ভালো প্র্যাকটিস করেছো তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তোমরা জানো যে উচ্চতর গণিতের বেসিক বিষয়গুলো কিন্তু বারবার তোমরা প্র্যাকটিস করবে। তাছাড়াও এখানে 5.4 অনুশীলনী, এটা বড় সমীকরণের সমাধান। 5.5 এটিও আমাদের কিছু সমীকরণ আছে যে সমীকরণের সমাধান নির্ণয় করার ক্ষেত্রে x এর মান 4টি চলে আসে বা x এর মান 2টি আসতে পারে, সেই ক্ষেত্রে তোমরা এমসিকিউ টাইপের প্রশ্নের শুদ্ধি পরীক্ষার মতো তোমরা করতে পারো। এর পরে আমি যদি বলতে চাই ষষ্ঠ অধ্যায় অসমাতার, এই অসমাতার ম্যাথগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো নাই। তোমাদের অসমাতার ম্যাথগুলো তোমাদের খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমাদের 6.1 থেকে 6.3 অনুশীলনীতে 3টি অনুশীলনীতে অসমাতার যে কন্ডিশন তোমরা পাবে, এটি যদি একটু দেখো। আজকে আমি চেষ্টা করব 14টি অধ্যায়ের মধ্যে আজকে 7টি অধ্যায় নিয়ে আলোচনা করার, যাতে তোমরা সুন্দরভাবে আনসার দেওয়ার ক্ষেত্রে যতটুকু সুবিধা হয় সেটা তোমরা ভোগ করতে পারো। যেমন আমরা বলছি দেখো x + 1 > 7 আছে, এটি কিন্তু দেখো অসমান বা অসমতা, তাহলে আমরা খুব সহজে হয়তো x > 7 লিখলাম। এটিকে যদি সংখ্যা রেখা দেখানো হয় তাহলে x এর মান আমরা কি লিখতে পারবো, দেখো -1 1 2,
তাহলে x এর মান আমাদের 7 থেকে বড় হবে, তাই না? আর 6 থেকে দেখো কি হবে বলো, বড় হবে 2 3 4 5 6 7। তাহলে আমাদের এখানে বৃত্ত দেখো কখনো ভরাট হবে না, এটা মনে রাখবে। গেটারদের মানে x এর মান আমাদের 6 থেকে বড় এবার চলবে। যদি এমন হতো x গ্রেটার ইকুয়াল 0 হতো, গ্রেটার ইকুয়াল 6 হতো, তাহলে অবশ্যই আমাদের এখানে বৃত্ত ভরাট হতো। এবং সমাধান সেটের ক্ষেত্রে x belongs to R such that x less than বা x greater than এখানে 6, এটাকে এভাবে আমরা লিখব। সমাধান সেটের ক্ষেত্রে x belongs to R মানে যে আমরা সংখ্যা রেখাটা দেখাচ্ছি, সংখ্যা রেখাটা আমরা সুন্দরভাবে যদি দেখাতে চাই তাহলে রিয়েল নাম্বার এখানে আমরা পাবো, যার কারণে x belongs to R এখানে লিখতে হবে। কোন একটি অসমাধান ক্ষেত্রে ম্যাথ দিয়ে দিল, দিয়ে সমাধান সেট লিখতে দিল, তোমাদের সমাধান সেটের ক্ষেত্রে যে চলক সম্বলিত অসমতা থাকবে সেই চলক সম্বলিত অসমতার ক্ষেত্রে x বা y ইউজ করবে। তাছাড়া 5.2 অনুশীলনী তোমরা দেখো লেখার ম্যাথ, সিম্পল ম্যাথ, এবং 6.2 অনুশীলনী আর 6.3 অনুশীলনীটা আসলে গ্রাফের ম্যাথ। এখান থেকে তোমার কয়েকটি উদাহরণ যদি বারবার প্র্যাকটিস করো, বা এখানকার 6.3 অনুশীলনে এমসিকিউ গুলো রয়েছে, এমসিকিউ গুলো বারবার প্র্যাকটিস করলে অসমতার ক্ষেত্রে তোমরা প্র্যাকটিক্যালে প্রচুর পরিমাণে এসএসসি পরীক্ষা প্র্যাকটিস করেছো, বাট তোমাদের এই কলেজ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে যে 5.7 বা এই যে 6 অধ্যায় বা পঞ্চম অধ্যায়, এই অধ্যায়গুলো থেকে তোমাদের ক্রিটিক্যাল কিছু ম্যাথগুলোই কিন্তু তোমাদের এই সেন্ট জোসেফ বা হলি ক্রস বা নটরডাম কলেজে আসবে। এই সংখ্যা রেখার ব্যাপারগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। তোমরা অ্যাজ ইউজুয়াল যে ম্যাথগুলো পারছো সেগুলো নিয়ে কোনো সমস্যা নাই। যেমন 5.1 এ মূলের প্রকৃতি ধরন তোমরা অনেকে মুখস্থ করো, এটি কিন্তু মুখস্থ করতে হলে তোমাকে জেনে শুনে বুঝেই কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছি সাথী হুসাইন, আপনি এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছেন। তাহলে 6.1 থেকে 6.3 পর্যন্ত, এর মধ্যে 6.3 বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে যদি আমি একটু আলোচনা আসতে চাই সপ্তম অধ্যায় অসীম অনন্ত গুণত্ব দ্বারা, এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে অসীমতক সমষ্টি আমাদের মূলদীয় ভগ্নাংশ আকারে কিছু ম্যাথ থাকতে পারে, যেমন 3.205 এমন আকারে যদি তোমাদের মূলদীয় ভগ্নাংশে কনভার্ট করতে দেয় তাহলে 3.205 এভাবে কিন্তু অসীমে তোমরা ডিজিট লিখতে পারবে। বা 3.2 আমরা বন্ধনীতে এবার লিখতে পারি। দেখো তোমাদের কিছু কিছু ম্যাথ রয়েছে, বিশেষ করে 7 অনুশীলনীতে কাজের যে ম্যাথগুলো আছে, কোন একটা অনুক্রম দেয়া আছে, এই অনুক্রমের কিন্তু n-তম পদ নির্ণয় করতে দিতে পারে, বা অনুক্রমের n-তম পদ থেকে অনুক্রম তৈরি করতে দিতে পারে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা উচ্চতর গণিতে কাজের ম্যাথগুলো ভালো করে দেখবে, বিশেষ করে সপ্তম অধ্যায়ে। এখানে আজকে তোমাদের সামনে আমি 1 থেকে 7 পর্যন্ত এই অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এর পরবর্তীতে আরো যে 7টি অধ্যায় থাকবে, বা তোমাদের যদি বলতে চাই জেনারেল ম্যাথে জ্যামিতি বেসিক বা খুঁটিনাটি বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবে, বা জ্যামিতিতে তোমরা দেখবে 15 অধ্যায়ে ক্ষেত্রফল সংক্রান্ত পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনীতে কিছু ম্যাথ রয়েছে, বা বেসিক কিছু বিষয় রয়েছে, এগুলো তোমরা দেখবে বা বলেছি। 14 অধ্যায় অনুপাত, সদৃশ্যতা এবং প্রতিসমতা, 14 অধ্যায়, এটা খুব ভালো করে অবশ্যই তোমাদের দেখতে হবে। তাছাড়া অনুপাত সমানুপাতের ক্ষেত্রে 11.2 অনুশীলনীতে যে ম্যাথগুলো আদৌ তোমরা করো নাই বা অনুশীলনীতে রয়েছে, বা দেখবা কাজের যে ম্যাথগুলো রয়েছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। জেনারেল ম্যাথে 3.5 এর কিছু ম্যাথ রয়েছে, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, তোমরা এগুলো প্র্যাকটিস করো না, বা স্রোতের ম্যাথগুলো রয়েছে, বা বনভোজনের ম্যাথ রয়েছে, বা অনুশীলনীতে কিছু উৎপাদক রয়েছে, কিছু ছোট্ট উদ্দীপক দিয়ে সেখান থেকে ছোট ছোট তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়েছে, এগুলো তোমরা ভালোভাবে যদি দেখো ইনশাআল্লাহ তোমাদের উপকারে আসবে, আশা করা যাবে। তোমাদের বলবো যে তোমরা আজকে এই সপ্তম অধ্যায় পর্যন্ত যদি ভালোভাবে একটু দেখো, সেই ক্ষেত্রে তোমাদের অনেক উপকারে আসবে আমার দৃঢ় বিশ্বাস। একটু তোমরা দেখে নিতে পারো যে এই ম্যাথটিকে আমরা কিভাবে তোমাদের সমাধানে দেখাবো। তাহলে 3 প্লাস দেখো আমরা লিখতে পাবো 0.205 প্লাস দেখো 0.000, দশমিকের পরে 3টি অঙ্ক রয়েছে, আবৃত অঙ্ক, তাহলে 3টি 0 দিব, এরপরে 205, তারপরে আমরা লিখবো 0 পয়েন্ট, তাহলে 3টি
এখানে 0 রয়েছে, তারপরে আবার 3টি আমরা 0 নিব, নিয়ে আমরা লিখব 205, এরপরে আমাদের যোগ দিয়ে এভাবে কিন্তু লিখতে হবে। সেই ক্ষেত্রে এই বন্ধনে অভ্যন্তরে ধারাটিকটা আমাদের অসীম গুণিতক দ্বারা অসীমতক সমষ্টির ক্ষেত্রে তোমরা এটিকে লিখতে পারবে 3.205, 2 এবং 5 এর মধ্যে কোণকোণিক 3 প্লাস a বাই 1 মাইনাস r এ, অর্থাৎ এখানে এর মান প্রথম পদ যেটাতে আছে এবং সাধারণ অনুপাতের মান আমরা পেয়ে যাবো। এইভাবে ক্যালকুলেশন করে মূলদের ভগ্নাংশে তোমরা কনভার্ট করতে পারো। তবে সপ্তম অধ্যায়ে তোমাদের মনে রাখতে হবে যে সপ্তম অধ্যায়ে যদি একটু দেখাতে চাই, তোমাদের যে কোনো জেনারেল টার্ম দিয়ে দিবে n-তম পদ, এই n-তম পদ থেকে তোমরা কিভাবে অনুক্রম তৈরি করবে বা 139 পেজের যে ম্যাথগুলো রয়েছে ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবে। তোমাদের সামনে যদি একটু আমি দেখাতে চাই, এখানে দেখে নাও যে 137 পেজে কাজের যে ম্যাথগুলো রয়েছে, অনুক্রমগুলো সাধারণ পদ নির্ণয় করতে বলেছে বা আমাদের সাধারণ পদ দেওয়া আছে, এখানে ত্রিকোণমিতিকের আমাদের n-তম পদ দেওয়া আছে। এই ম্যাথগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে বা অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে সপ্তম অধ্যায়, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। আমি জানি অনেক রাতে তোমাদের এই লাইভ সেশনে আমি সংযুক্ত হয়েছে। তোমাদের বলবো যে সপ্তম অধ্যায়ে ছোট ছোট ম্যাথ, অনিসীমের যে ম্যাথ রয়েছে, আমাদের আর এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, এখানে 3টা কন্ডিশন রয়েছে। এই 3টি কন্ডিশন অবশ্যই তোমরা ভালো করে দেখবে। এখানে দেখো লক্ষণীয় বিষয়, পরম মান অফ আর এর মান, ক খ গ ঘ 4টি আমাদের শর্ত দেওয়া আছে। 4টি শর্ত কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এগুলো দেখার চেষ্টা করবে। সুতরাং আজকে আমি তোমাদের সামনে অধ্যায় 1 থেকে 7 পর্যন্ত এই হলি ক্রস, সেন্ট জোসেফ এবং নটরডেম শিক্ষার্থীদের জন্য 7টি অধ্যায় থেকে উচ্চতর গণিতের আলোচনা করার চেষ্টা করলাম। তাছাড়া সাধারণ গণিতের জ্যামিতিক কিছু তোমাদের একটু হিন্টস দিয়েছি। পরবর্তীতে তোমাদের অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ এবং সম্ভাবনার ক্লাসটি নিয়ে আগামীকালকে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের স্বপ্ন তোমাদের হাতের মুঠোতে ধরা দিক। যে সকল মেয়েরা তোমরা স্বপ্ন নিয়ে পড়াশোনা করছো হলি ক্রসের জন্য, আল্লাহর কাছে দোয়া করি মন প্রাণ থেকে আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করে। তাছাড়া সেন্ট জোসেফ কলেজ এবং যেটি নটরডেম কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্লাসটি দেখছো বা দেখবে, এটি আমি আবার ইউটিউবে তোমাদের সামনে আপলোড করব। তোমাদের জন্য দোয়া থাকবে যে ভালোভাবে পড়াশোনা করেছো, শুধু ঠান্ডা মাথায় আল্লাহর রহমতে সততা, একনিষ্ঠা এবং বেসিক বিষয়গুলো ক্লিয়ার জেনে তোমরা ভালোভাবে পরীক্ষা দিও। তোমাদের স্বপ্ন তোমাদের হাতের মুঠোতে আসবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।